ওয়েস্টার্ন গল্প অপবাদ ১। সূর্য ডোবার ঘণ্টাখানেক আগে গন্তব্যের কাছাকাছি পৌঁছল ম্যাট স্টুয়ার্ট। তপ্ত বাদামি মরুভূমি ছেড়ে সামনের ঢালু পথ বেয়ে দ্রুত ঘোড়া ছোটালো উপরের ঘন গাছগাছালির উদ্দেশ্যে। মরুভূমির দীর্ঘ যাত্রা ছিল একঘেয়ে, ক্লান্তিকর, আকর্ষণহীন। কিন্তু এখনকার কথা আলাদা। গাছপালার তীব্র গন্ধ এবং পথের প্রতিটি বাঁক ও গিরিখাতে আসন্ন সন্ধ্যের ধোঁয়াটে ছায়ার হাতছানি নতুন প্রাণশক্তির সঞ্চার করছে। ক্ষুধার্তের মতো পাহাড়ের সুগন্ধি বাতাসে দম নিল সে। খাড়া হয়ে বসে আছে স্যাডলে, প্রশস্ত কাঁধ, বলিষ্ঠ দেহ, তবে কোমরের কাছটা সরু। চাউনিতে এ মুহূর্তে স্বস্তির প্রতিফলন, যেন বহুকাঙ্ক্ষিত কিছু খুঁজে পেয়েছে এখানে। রোদ, বৃষ্টি, ঝড়ের পোড় খাওয়া কঠোর চেহারা ম্যাটের। একই কঠোরতার ছায়া রয়েছে পাথুরে ধূসর দু চোখেও। গিয়ার দেখলে মনে হয় ওগুলো বহু ব্যবহৃত। পোশাকও বহু ব্যবহারের ফলে রংচটা জীর্ণ। স্যাডল ক্যান্টলে বাঁধা, বান্ডিল দেখলে বোঝা যায় জিনিসপত্র তেমন একটা নেই। তার ঘোড়াটাকেও বেশ ক্লান্ত মনে হচ্ছে। পেঁচিয়ে পেঁচিয়ে উঠে যাওয়া এক টেইল ধরে গাছপালার মধ্যে দিয়ে আরও উপরে গভীর বনের দিকে এগিয়ে চলেছে সেটা। এক জায়গায় পাহাড়ি ঝর্ণার ঠান্ডা টলটলে পানি জমে আছে দেখে ঘোড়া দাঁড় করালো স্টুয়ার্ট। দীর্ঘ মরুভূমি পাড়ি দিয়ে আসার ফলে তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। নেমে পানি খেলো সে, ঘোড়াটাকেও খাওয়ালো, আবার এগোলো। খানিকটা উঠতে সামনের ফেন্সের বাধা দেখে থামতে হলো স্টুয়ার্টকে। নতুন দেয়া হয়েছে ওটা, 3 তারের মজবুত বাধা। কাছেই প্রকাণ্ড এক পাইন গাছে ঝোলানো বোর্ডটাও নতুন। ওতে যা লেখা তার অর্থ স্পষ্ট এবং কাঠখোট্টা। দ্য সামিট অ্যান্ড ক্যাটল কোম্পানি। রজার লোগানের নির্দেশে এ রাস্তা বন্ধ। এক স্টিরাপে দেহের ভার রেখে বারবার ওঠা পড়ল ম্যাট। হঠাৎ রাগ উতলে উঠল বুকের ভেতর। ব্রাউনি, ঘোড়াটার উদ্দেশ্যে বলল সে, দেখো কি লিখেছে। ভাবছি খুলে ফেলে দেব ওটা। অপ্রত্যাশিত জবাবটা এলো তৎক্ষণাৎ। আজ নয় মিস্টার। স্যাডলে ঘুরে বসল স্টুয়ার্ট। দেখল বেড়ার ওপাশে আরেক পাইনের ছায়ায় দাঁড়িয়ে আছে এক লোক, কাঁধে রাইফেল প্রস্তুত। আচ্ছা বলল সে, তাহলে এই ব্যাপার। ঠিক ধরেছ, কাঠখোট্টা জবাব এলো। আবার সাইনটার দিকে তাকালো স্টুয়ার্ট। রজার লোগান, নতুন লাগছে নামটা। কে হুপারের কি হলো? চোরদের সেই আউটফিটের বসের? কেউ মেরে ফেলেছে তাকে? না মেরে থাকলে মেরে ফেলা উচিত। জবাবটা তোমাকেই কষ্ট করে জেনে নিতে হবে, লোকটা বলল। ঠান্ডা চোখে তাকে দেখল স্টুয়ার্ট। প্রায় নরম সুরে বলল, বেড়ার এপাশে থাকলে রাইফেলটা কেড়ে নিয়ে তোমাকে ওটা এক ফুট করে খাওয়াতাম আমি। কিন্তু আমি এপাশে আছি, কাজেই সেটা তোমার পক্ষে সম্ভব নয়। রাইফেল নাচিয়ে হুমকি দিল লোকটা। সময় থাকতে কেটে পড়ো এখান থেকে। এছাড়া আর কিছু করার নেই। অতএব রাগে ফুঁসতে ফুঁসতে বেড়ার পাশ ঘেঁষে এগোলো সে। ওটা কত দূর গেছে জানা নেই তার, তবে ধরে নিল মিশন গ্রেড এবং সেখানকার স্টেজ অ্যান্ড ফেইট রোডের ওপাশে যাবে না নিশ্চয়। বেড়ার জন্যে শর্টকাট পথে যাওয়া হলো না, এখন ওই পথেই তাকে যেতে হবে। একটু আগের ঘটনার কথা ভেবে এক ধরনের অস্থিরতা অনুভব করল সে। নিজের কোনো অস্ত্র নেই ওর, রাগ হলো। এ সেই অন্ধ ক্রোধ। গত কয়েক বছরের বুনো জীবনে এই ক্রোধ ওর একটা অংশ হয়ে উঠেছে।
সামাল দেয়া না গেলে এই রাগ তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে একদিন। রাগ থাকা ভালো, যতক্ষণে বশে রাখা যায়। মিশন গ্রেডে যখন সে পৌঁছলো তখন পুরো আধার হয়ে গেছে। দূরে তাস্কারোর শহরের তাস্কারোরা শহরের আলো দেখা দিল আরও পরে, সন্ধে তারা ফুটতে। এ মুহূর্তে দূর থেকে দেখার তেমন কিছু নেই সেখানে। তবু উদ্গ্রীব হয়ে উঠল যুবক, কারণ তাস্কারোরা তারই শহর। দীর্ঘদিন এখান থেকে দূরে থাকতে হয়েছে তাকে। এই ফিরে আসা বড় মধুর মনে হলো স্টুয়ার্টের। সতর্কতার সাথে এগোলো সে। প্রেসারের তীব্র ঝাঁঝালো গন্ধওয়ালা স্যান জেরিস ফেইট অ্যান্ড স্টেজ স্টেবল আর করাল। যেখানে গন্ধ কম সেখানে থামল। স্যাডল খুলে ঘোড়াটাকে 1 ফিট করালে ঢুকিয়ে দিয়ে বেড়াত তাকে গিয়ার রাখল। তারপর দীর্ঘ সময় স্যাডলে থাকার ফলে আড়ষ্ট পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে স্যান জেরির অফিসের দিকে চলল। আলোকিত এক জানালার কাছে থেমে উঁকি দিল সে। জেরির চওড়া পিঠ আর খাড়া চুল ভর্তি গোল মাথাটা দেখতে পেয়ে মৃদু হাসল। অফিসের দরজার উদ্দেশ্যে এগোলো। দরজা খোলার শব্দে ঘুরলও না জেরি, তাকালোও না, ব্যস্ত। ঠিক আছে ঠিক আছে বলল সে, আমি খুব ব্যস্ত। কি চাও তুমি? প্রথমে কিছু খাবার চাই জেরি, তারপর একটা বন্দুক ধার। যেন পেটে ঘুষি খেয়েছে এমনভাবে গুঙিয়ে উঠে সোজা হলো জেরি। একই সাথে ঘুরে দাঁড়ালো। মুহূর্তের জন্যে নড়তে ভুলে গেল। পরক্ষণে লাফিয়ে লাফিয়ে ওর সামনে এসে দাঁড়ালো। ম্যাট, ও গড, ম্যাট স্টুয়ার্ট। দ্রুত জানালার কাছে গিয়ে শেড নামিয়ে দিল। পর মুহূর্তে দরজার কাছে গিয়ে লক করে দিল ওটা। তারপর হাত মেলালো ম্যাটের সাথে। ঘন ঘন ঝাঁকাতে লাগলো হাতটা। সর্বনাশ, তুমি এখানে? আবার লক আপে ঢোকার ইচ্ছে হয়েছে? জানো তোমাকে ধরার জন্যে হুগো বার্নেট $500 পুরস্কার ঘোষণা করেছে। জানি। 2 রিভার্স থেকে এই পর্যন্ত তাই লুকিয়ে চুরিয়ে আসতে হয়েছে আমাকে। এসেছো সেজন্যে খুশি হয়েছি, আবার ভয়ও করছে। তোমার উদ্দেশ্য কি? হঠাৎ হাজির হয়েছ কি মনে করে? তোমাকে চিঠি লিখিনি। যার খোঁজে গিয়েছিলাম তাকে পেলেই ফিরে আসব আমি। পাওনি চিঠিটা? পেয়েছি, কিন্তু এমেট শেফারকে কখনো ধরতে পারবে বলে ভাবিনি। পেরেছ ধরতে? পেরেছি। মুখ খুলেছে বেটা? মাথা ঝাঁকালো স্টুয়ার্ট। খাবার আর বন্দুক চেয়েছিলাম আমি। প্রথমটায় কোনো সমস্যা নেই, জেরি বলল। আছে পরেরটায়। ওই জিনিস তোমার জন্যে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। অস্থির পায়ে ঘরের মাঝখানে এসে দাঁড়ালো স্টুয়ার্ট। রাগে জল করছে দু চোখ। সে দুশ্চিন্তা আমাকে করতে দাও জেরি। তবে প্রথমে আমি খাবার চাই। কাল দুপুরে মরুভূমিতে শেষবার খেয়েছি আমি। এক শিপ ক্যাম্পে 1 প্লেট মাটন আর বিন। খুব খিদে পেয়েছে। দরজার দিকে এগোলো স্যান জেরি। আমি বেরিয়ে গেলে লক করে দেবে দরজা। কেউ যদি দেখে ফেলে তোমাকে, সারা শহরে খবর ছড়িয়ে যাবে। এখনই আসছি আমি। দরজা লক করে একটা চেয়ারে হাত পা ছড়িয়ে বসে পড়ল স্টুয়ার্ট। ভীষণ ক্লান্ত সে, বিশ্রাম দরকার। কিন্তু এখনো সে সময় আসেনি। কাজ বাকি আছে। তবে এ মুহূর্তে ভয়ের কিছু নেই। নিরাপদ জায়গা এটা। একটু বিশ্রাম নিতে পারে সে এখন। একটু পরই ফিরল জেরি, হাতে ঢাকা দেয়া একটা ট্রে। ওটা ডেস্কে রেখে বলল, খেয়ে নাও। বড় এক বাউল মশলাদার স্টু, কয়েক টুকরো রুটি, পাই ও 1 জগ গরম কফি নিয়ে এসেছে জেরি। দুর্ভিক্ষ পীড়িতের মতো হাত কাঁপছে, তবু ধীরে সুস্থে খেলো স্টুয়ার্ট।
পেট ভরে আসতে ধীর শান্ত হয়ে উঠল সে। মুখের রেখাগুলো কোমল হয়ে এলো। খাওয়া শেষ হতে তামাকের খোঁজে পকেট হাতড়ালো, কিন্তু পেল না। এই হচ্ছে আমার অবস্থা জেরি। এক স্যাক টোবাকো কেনার পয়সাও নেই। ইশারায় ডেস্ক ড্রয়ার দেখালো জেরি। কেডি অফ ডারহ্যাম আছে ওর মধ্যে, বানিয়ে খাও। একটা সিগারেট রোল করে ধরালো সে। মাথার উপর হাত তুলে আড়মোড়া ভাঙল। এখন ভালো লাগছে। প্রচণ্ড খিদের সময় খাবারই হচ্ছে পৃথিবীর সবচেয়ে জরুরি জিনিস। এবং তারপর বিশ্রাম, জেরি বলল। ব্যাক রুমে বেডরোল আছে, শুয়ে পড়োগে, সকালে আলাপ হবে। সকালে না জেরি, সকালে নয়। আজ রাতে জাজ হেনরির সাথে দেখা করতে চাই আমি। তাকে এখানে নিয়ে আসতে পারো? হয়তো যদি তাকে বোঝাতে পারি ব্যাপারটা কতখানি গুরুত্বপূর্ণ। দ্রুত ঘুরে দাঁড়ালো স্টুয়ার্ট। চোয়াল শক্ত হয়ে উঠল। তাকে বলো ব্যাপারটা একজন মানুষের সুনাম আর ব্যক্তি স্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ। সুনাম সহ আর 10 জনের মধ্যে মুক্ত হয়ে ঘুরে বেড়াতে পারার মতো গুরুত্বপূর্ণ। মানুষটা একগুঁয়ে হতে পারে ম্যাট। তাকে পথে আনা এত সহজে সম্ভব নাও হতে পারে। আরও আছে, সে বলল। আরও অনেক কিছু বলার আছে আমার। তাহলে লোকটাকে নিয়েই ফিরব আমি। প্রয়োজন হলে হকটাই দিয়ে বেঁধে নিয়ে আসব। বেশ, বন্দুকের ব্যাপারে কি করবে? ও জিনিস কি কাজে লাগবে তোমার? জেরি প্রশ্ন করল। হুগো বার্নেটকে রাউন্ড আপ করে এখানে হাজির করতে লাগবে, বলল সে। সেও এসবের সাথে জড়িত। অন্য ড্রয়ার থেকে একটা হেভি ক্যালিবারের 6 শুটার বের করে তার হাতে তুলে দিল জেরি। গত সপ্তাহে ফ্রেশ লোড করেছি এটা। মাথা গরম করে যা তা কাণ্ড ঘটিয়ে বসো না যেন। ওটা নিয়ে ফেডেড জীর্ণ জিন্সের ওয়েস্ট ব্যান্ডে গুজল ম্যাট। জাজ হেনরির সামনে দাঁড়িয়ে হুগো বার্নেটকে সত্যি কথা বলাতে যেটুকু প্রয়োজন তার বেশি কিছু করব না, বলল সে। দুশ্চিন্তা করো না, সে সব আগেই ভেবে রেখেছি আমি। দরজার দিকে এগোতে গিয়ে কিছু একটা মনে পড়ায় থামল। হুগোর অফিসে আসার সেই আগের অভ্যেস আছে? হ্যাঁ, ঠিক আছে, তুমি জাজকে নিয়ে এসো গিয়ে। আর তুমি? জেরি সতর্ক করল ওকে। হুগোর চেয়ে টিম স্টারের ব্যাপারে বেশি সাবধানে থেকো। জেল ভেঙে পালাবার সময় লোকটাকে মারধর করেছ তুমি, সে কথা ভোলেনি লোকটা। এসব ভুলে যাওয়ার মতো মানুষ নয় সে। তোমাকে পেলে কি করবে সে কথা ও শহরের সবাইকে জানিয়ে রেখেছে। ম্যাথু টিমস্টার, বলল ম্যাট। নির্বোধ সার। ঠিক, নির্বোধ, নিষ্ঠুর এক পশু এবং বিপজ্জনক। সবচেয়ে বড় কথা, হুগো বার্নেটের ডেপুটি লোকটা। কাজেই সতর্ক থেকো। দরজার কাছে পৌঁছে থেমে পড়ল ম্যাট। মুখে কঠোর নির্দয় হাসি ফুটিয়ে বলল, আমাকেও যেমন তেমন ভেবো না তুমি। দেখা হবে। বেরিয়ে এলো ম্যাট স্টুয়ার্ট। পরিচিত বাতিঘরের উপর চোখ বোলাতে বোলাতে এগিয়ে চলল দীর্ঘ আত্মবিশ্বাসী পায়ে। ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ, সতর্ক। তারাজলা আকাশের পটভূমিতে পূবে মাথা তুলে দাঁড়িয়ে আছে সুউচ্চ সেরিডাল পিকের কালো কাঠামো। ঠান্ডা বাতাস আসছে সেদিক থেকে। পরম তৃপ্তির সাথে বাতাসের দিকে মুখ ঘুরিয়ে রাখল সে। অদূরে এলিট ইটিং হাউস ও জর্জ ডলউইগের লজপোল বারে আলো জ্বলছে। কিন্তু হিউম ক্লায়েটের বারবার শপ আর বার্নি ফ্ল্যাটের লেদার স্টোর অন্ধকার। সামিট হাউস হোটেল পর্যন্ত আর কোনো আলো চোখে পড়ল না।
রাস্তার এপাশে হোটেলের উল্টো দিকে দাঁড়িয়ে আছে দোতলা কোর্ট হাউস। বেসমেন্ট থেকে ছাদ পর্যন্ত অন্ধকার। তার কাছেই রন জনসনের স্টোরে আলো জ্বলছে। কোর্ট হাউস ও স্টোরটার মাঝখানে একটু নিচু লম্বা কাঠামো দেখল স্টুয়ার্ট, আগে ছিল না। ওদিকে পা বাড়িয়েও থমকে গেল স্টুয়ার্ট। একদল রাইডার ঝড়ের গতিতে শহরে ঢুকেছে। ধুলো উড়িয়ে নিচু কাঠামোটির সামনেই থামল। নেমে পড়ল ঘোড়া থেকে। তাদের চড়া কণ্ঠের কথাবার্তা রাস্তার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত প্রতিধ্বনিত হচ্ছে। স্যাডল খোলার গরজ দেখা গেল না লোকগুলোর মধ্যে। দরজার কাছে জটলা করছে। সিগারেট নিভে গেছে। ওটা ফেলে দিয়ে রন জনসনের স্টোরের পাশ কাটিয়ে এগিয়ে যেতে চাইল সে। আলোর আওতায় থাকতে চায় না। কিনারা ধরে এগোলো। ও স্টোরের দরজার কাছে পৌঁছার একটু আগে হঠাৎ করে দরজাটা খুলে গেল। দুজন মানুষ বেরিয়ে এসে আলোর সামনে দাঁড়ালো। তাদের একজনকে দেখা মাত্র চিনল ম্যাট। সঙ্গে সঙ্গে অন্ধকার দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে পড়ল। রুবি ডরম্যান। মুখটা এদিকে ফেরানো, আলোয় স্পষ্ট দেখা যায়। সঙ্গীর কোনো মন্তব্যে হাসল মেয়েটা। ওর চুল চকচক করছে, থুতনির ভাঁজ ও গলা আগের মতোই আকর্ষণীয়, লোভনীয়। ওর সঙ্গী ম্যাটের অচেনা, যদিও তার মুখের একপাশ অন্ধকারে, তবু তার সম্পর্কে মোটামুটি একটা ধারণা করে নিল সে। ঝকঝকে দাঁত বের করে হাসল রুবি, কিছু বলল। হোটেলের সামনে গিয়ে থামলো ওরা দুজন। পোর্সের আলোয় একটু দাঁড়ালো। তারপর রুবি ঢুকে গেল হোটেলে। লোকটা ধীর পায়ে ফিরে এলো। নতুন বিল্ডিংটায় ঢুকে পড়ল। পাশ কাটাবার সময় ওটার সাইনটা পড়ল স্টুয়ার্ট, দ্য গোল্ডেন হর্ন। জানালার ওপাশ থেকে অনেকগুলো কণ্ঠের আওয়াজ আসছে। কোর্ট হাউসের কাছে ঘুরঘুর করছে সে। তার ধারণা ছিল গত 1 বছরের কঠিন তিক্ত জীবন কাটানোর ফলে ভেতরের সমস্ত আবেগ, ভালোবাসা উধাও হয়ে গেছে। কিন্তু মেয়েটাকে দেখার পর ওর ভ্রান্ত ধারণা বদলে গেছে। ব্যাপারটা অস্বস্তিতে ফেলে দিয়েছে ওকে। থেমে আরেকবার চারদিকে সতর্ক নজর বোলালো। তার পাশেই কোর্ট হাউসের ফ্রন্ট গ্যালারি ও মেইন ফ্লোরের চওড়া সিঁড়ি। সামনের একটা দরজা খুলতেই লম্বা এক হলওয়ে পড়বে। বেসমেন্ট হয়ে পেছনের জেল পর্যন্ত চলে গেছে সেটা। হল ধরে কয়েক পা গেলে শেরিফের অফিস। ওটাই ম্যাট স্টুয়ার্টের লক্ষ্য। চারদিক নীরব নিথর। অন্ধকারে হাতড়ে হাতড়ে শেরিফের অফিসে ঢুকে পড়ল ও। শেষ মাথায় এসে বসল। শ্যানজেরির 6 শুটারটা পাশে রাখল। নিকষ কালো অন্ধকার এখানে। শুধু শ্রবণ শক্তির উপর ভর করে বসে আছে সে। আশেপাশের কথাবার্তার আওয়াজ শোনার চেষ্টা করছে। 8 ঘন্টা কেটে গেল। এর মধ্যে রাস্তার দিক থেকে দুবার ঘোড়ার খুরের শব্দ ও এক মাতালের চিৎকার শুনতে পেল সে। চিৎকারের জবাবে আরেক মাথায় একটা কুকুর ঘেউ ঘেউ করল কিছুক্ষণ। ম্যাটের হাতের কাছে দেয়াল ঘেঁষে ছুটোছুটি করছে ইঁদুর, কিচমিচ করছে। তাড়াতাড়ি কাজটা শেষ করার তাগিদ অনুভব করল সে। হুগো বার্নেটকে চমকে দিয়ে কাজ আদায় করতে হবে তাকে, যদি সম্ভব হয়। শেরিফের স্বভাব জানা আছে তার। একটু পরপরই অফিসে আসে লোকটা। হুগো বার্নেটকে চমকে দিয়ে কাজ আদায় করতে হবে তাকে, যদি সম্ভব হয়। শেরিফের স্বভাব জানা আছে তার। একটু পরপরই অফিসে আসে লোকটা। কিন্তু আজ আর আসবে কি না ঠিক নেই। শেরিফের বদলে তার ডেপুটিও আসতে পারে। তাই যদি হয় তাহলে পরিকল্পনা বদলাতে হবে ম্যাটকে। চিন্তা এতই মশগুল ছিল, হলে পায়ের শব্দ ওঠার আগে কিছুই শুনতে পেল না সে।
এর একটু পরই অফিসের দরজা বন্ধ হওয়ার শব্দ উঠল। কেউ ঢুকেছে রুমে। সিগারেটের আগুন রুবির মতো জ্বলজ্বল করছে অন্ধকারে। একটা ম্যাচ জ্বলে উঠল, তারপর ল্যাম্প। তার আলোয় শেরিফ হুগো বার্নেটকে দেখতে পেল। ম্যাট, রোগা, প্রায় গোল কাঁধের মানুষ, মুখটা লম্বা, চোখ দুটো ছোট, সাদাটে। ঘরে যে আরও কেউ আছে কয়েক মুহূর্ত টেরই পেল না সে। একটু পর পেল। দ্রুত কাছে এসে 6 শুটারটা তার দিকে তাক করে ধরল ম্যাট। যেমন আছো তেমনি থাকো বার্নেট। তাকে চিনতে পেরে বিস্ময় ফুটল লোকটার চোখে। ম্যাট তার শোল্ডার গান কেড়ে নিতে বিস্ফারিত হলো দু চোখ। পিস্তলটা মেঝেতে ফেলে লাথি দিয়ে ডেস্কের নিচে ভরে দিল সে। ল্যাম্প নিভিয়ে দাও বার্নেট। তুমি আর আমি একজনের সঙ্গে কথা বলতে যাচ্ছি এখন। বিস্ময় কাটিয়ে উঠল লোকটা। নির্দেশ পালন না করে নাকি সুরে বলতে শুরু করলো। আমি বুঝতে পারছি না কি করতে চাইছো তুমি, কিন্তু সেটা যাই হোক তুমি রেহাই পাচ্ছ না। আমি অ্যারেস্ট করছি তোমাকে। এসো তাহলে, হাসলো ম্যাট। আমি অ্যারেস্ট করছি তোমাকে, জোর দিয়ে বলল শেরিফ। অস্ত্রটা দাও। হাত বাড়ালো। হঠাৎ ভেতরে রাগ চারা দিয়ে উঠতে ঠোঁট টান টান হয়ে উঠল ম্যাটের। দু চোখ ঘোলা হয়ে গেছে। এক হাতে হুগোর বাড়ানো হাত থাবা মেরে সরিয়ে দিয়ে 6 শুটারের বাট ঘুরিয়ে প্রচণ্ড আঘাত করে বসল মুখে। সিগারেট বরবাদ হয়ে গেল তার। মাথাটা জোর ঝাঁকি খেল পেছন দিকে। ছিটকে গিয়ে পেছনের চেয়ারে বসে পড়ল শেরিফ। বসেই থাকলো। মাথা ঘুরছে, ঠোঁট বেয়ে রক্ত গড়াচ্ছে সরু ধারায়। তার সামনে এসে দাঁড়ালো ম্যাট। এবার নিশ্চয় তুমি বুঝতে পেরেছ হুগো, বলল নীরস গলায়। বোঝা উচিত, কারণ গত 1 বছর ধরে চোরের মতো জীবন কাটিয়েছি আমি। পালিয়ে বেরিয়েছি, এক চোখ খোলা রেখে ঘুমিয়েছি। বছরটা খুব খারাপ গেছে আমার হুগো, তোমার এবং তোমার মতো কিছু চরিত্রের কারণে। তুমি যদি মনে করো তাতে তোমার উপর আমি খুশি হয়েছি, তাহলে বড় ভুল করবে। তুমি আবার আমাকে লক আপে পুরবে, সেজন্য ফিরে আসিনি আমি। এসেছি আমার সব কিছুর উপর নিজের দাবি প্রতিষ্ঠা করতে। সেজন্যে যা যা দরকার সবই করব আমি। তার শার্টের বুকের কাছটা মুঠো করে ধরে এক টানে লোকটাকে তুলে দাঁড় করালো সে। তুমি আর আমি এখন স্যানজেরির অফিসে যাচ্ছি, পেছন দিক দিয়ে। আলো নেভাও। হুগো বার্নেট বধ হলেও কাপুরুষ নয়, বোকাও নয়। কাজেই ম্যাট স্টুয়ার্টের বক্তব্যের অন্তর্নিহিত অর্থ ধরতে একটুও সময় লাগলো না তার। এও বুঝলো এখন কিছু করার নেই তার। অতএব নিয়তিকে মেনে নিল সে। ল্যাম্প নিভিয়ে দিয়ে বেরিয়ে এলো অফিস থেকে। ম্যাট প্রায় সেটে থাকলো গায়ের সঙ্গে। পিস্তলের মাজল ঠেকিয়ে রেখেছে তার পাঁজরের সাথে। হল পেরিয়ে রাস্তায় এসে পড়ল দুজনে। 2 জাজ হেনরি ওলসন ছোটখাটো মানুষ। দেহের তুলনায় মাথাটা বড়। বিচারকের সাদা চুলা পড়লে আরো বড় লাগে। কঠোর চেহারা, দেখলেই বোঝা যায় নীতির ক্ষেত্রে অটল মানুষ সে। ধপধপে সাদা, ঘন ভুরুর নিচে ইলেকট্রিক ব্লু রঙের চোখজোড়া, যেন পৃথিবীর যাবতীয় অবিচারকে চ্যালেঞ্জ করতে সবসময় প্রস্তুত। ধৈর্য কম, তবে মানুষটা 100 ভাগ সৎ। হেনরির গলার স্বর হতবাক করার মতো, মেঘের ডাকের মতো গমগমে গম্ভীর। একবার এক বউ পেটানো ইন্ডিয়ানের বিরুদ্ধে কেস হয়েছিল তার কোর্টে। কোনো রকম জেল জরিমানা নয়,
লোকটাকে সেফ সেই গলা ও হুল ফুটানো ভাষায় ধোলাই করে ছেড়ে দেয় সে। পরে হতবাক টিকে তার ব্যাপারে অল্প মেঘে বড় বজ্রপাত বলে মন্তব্য করতে শোনা গিয়েছিল। হুগো বার্নেটকে নিয়ে ম্যাট স্টুয়ার্ট যখন স্যানজেরির অফিসের কাছে পৌঁছল, ভেতরে তখন সেই বজ্রপাত চলছে। গলাটা কানে যাওয়া মাত্র থেমে দাঁড়ালো বার্নেট। জাজ হেনরির গলা না? বলল সে। হ্যাঁ, ম্যাট জবাব দিল। কেন, তার সামনে যেতে ভয় করছে? বন্ধ দরজায় নক করল সে। জেরি দরজা খুলে দিতে শেরিফকে নিয়ে ভেতরে ঢুকে পড়ল। জেরির ডেস্কের একপাশে বসে আছে জাজ হেনরি। আগন্তুক দুজনকে দেখে বিস্ময়ে অস্ফুটে গর্জে উঠল সে। কি হচ্ছে সব? শেরিফ হুগো, কে এই লোক? কে ওই লোক? ওর হাতে অস্ত্র কেন? জবাবটা দিল স্টুয়ার্ট। আমি বলছি জাজ, এসবের বিশেষ এক কারণ আছে। ব্যাপারটা দেখতে একটু অস্বাভাবিক লাগছে, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি। অস্বাভাবিক? গর্জে উঠল জাজ। এরকম বেআইনি অস্ত্র প্রদর্শনীকে তুমি কেবল অস্বাভাবিক বলছো? কে তুমি? ম্যাট। ম্যাট স্টুয়ার্ট। স্টুয়ার্ট, জেল ভেঙে পালিয়েছিলে না তুমি আইনের বিচার অগ্রাহ্য করে? হ্যাঁ, আমিই সেই লোক, বলল ম্যাট। তবে বিচার নয়, অবিচারকে অগ্রাহ্য করে পালিয়েছিলাম আমি। কথাগুলো কানে গেল না জাজের। কড়া চোখে জেরির দিকে তাকালো সে। এই জন্যই আমাকে এখানে ডেকে এনেছ? তুমি বলেছিলে। আমি জানি আমি কি বলেছি, শান্ত কণ্ঠে বাধা দিল জেরি। বলেছি এখানে আমার এক বন্ধু আসবে তোমার সাথে দেখা করতে। তার কিছু বলার আছে তোমাকে, তুমি তা শুনবে। না, শুনবো না। এ ধরনের কারো সাথে নিজের চেম্বারের বাইরে কোনো সম্পর্ক থাকতে পারে না আমার। বুঝতে পেরেছ? স্যানজেরি। ছোটখাটো মানুষটার কাঁধে হাত রাখলো সে। হেনরি, আমরা দুজন অনেক দিনের পুরনো বন্ধু। তুমি ভালোই চেনো আমাকে। তুমি কি মনে করো আমি ওর নির্দোষিতার ব্যাপারে সন্দেহমুক্ত না হয়েই তোমাকে এর মধ্যে টেনে এনেছি? আর তুমি বুঝতে পারছো না। আগের মতোই তেজের সাথে বলল জাজ হেনরি। যে মানুষ আমার কোর্টে ভুল বিচারে শিকার হয়েছে বলে তুমি মনে করো, এর মাধ্যমে সেই কোর্টকে তুমি ছোট করছো, সেই কোর্টের সততাকে প্রশ্নবিদ্ধ করছো। আমি মোটেই তা করছি না জাজ, জেরি বলল। ম্যাট স্টুয়ার্টের যখন বিচার হয় তুমি তখন ছুটিতে ছিলে ডেনভারে। তোমার জায়গায় ছিল জাজ এলিয়াস সেলডন। তুমি জানো এরপরে সেলডনের ভাগ্যে কি ঘটেছিল? হ্যাঁ, তা জানি, বলল জাজ। গলার তেজ একটু কমেছে। নীতিহীন কার্যকলাপের জন্যে টেরিটোরিয়াল অথরিটি তাকে সাময়িক বরখাস্ত করেছে। জমি আর ক্যাটল সম্পর্কিত বড় ধরনের কিছু কিছু ঘাফলার সাথে জড়িত ছিল বলে সন্দেহ করা হচ্ছে তাকে। ঠিক, জোর দিয়ে বলল জেরি। তাহলে দেখো, তোমার অভিযোগগুলো মোটেই ঠিক না। এবার স্টুয়ার্টের কি বলার আছে দয়া করে শুনবে। অন্তর্ভেদী দৃষ্টিতে ম্যাটের দিকে তাকিয়ে থাকলো জাজ। সেও তাকিয়ে আছে। চোখের পাতা কাঁপছে না। এক সময় মাথা ঝাঁকালো হেনরি। ঠিক আছে, শুনবো, কিন্তু তার আগে অস্ত্রটা রেখে দাও। অবশ্যই। ওটা টেবিলে রেখে দিল ম্যাট। শেরিফের মুখ বন্ধ রাখার জন্যে ব্যবহার করতে হয়েছিল এটা। জাজ, বলে উঠল শেরিফ, তোমার সাথে এইভাবে কথা বলার কোনো আইনগত অধিকার নেই স্টুয়ার্টের। ও একজন ওয়ান্টেড। হাত নাড়ল ছোটোখাটো মানুষটা। আমি বলেছি আমি শুনব। এরকম কখনো কখনো হয়, যখন বিশেষ পরিস্থিতিতে বিশেষ বিবেচনার প্রয়োজন পড়ে।
এটা হয়তো সেরকমই কিছু হবে। মিস্টার স্টুয়ার্ট, তোমার কি বলার আছে? শার্টের বুক পকেট থেকে একটা মলিন খাম বের করলো ম্যাট, এগিয়ে দিল তার দিকে। এর মধ্যে সব আছে, বলল সে। পড়ে দেখো জাজ। ধীরে সুস্থে খামটা খুলল হেনরি। ভুরু কুঁচকে আছে। ভেতরের কাগজটা বের করে সাবধানে মেলল সে। পড়তে শুরু করলো। একবার নয়, দুবার পড়ল। তারপর চোখ তুলে তাকালো। বদলে গেছে চেহারা। এখন একদম শান্ত জাজ, স্থির, অবিচল। এটা বিস্ময়কর একটা চিঠি, বলল সে। এর বিষয়বস্তু তোমাদের সবার জানার জন্যে পড়ে শোনাচ্ছি আমি। কেশে গলা পরিষ্কার করে নিল। যাহার জন্যে প্রযোজ্য। জনক এমেট জ্যাকসন ওরফে এমেট শেফার আমার নিকট স্বীকারোক্তি করিয়েছে যে সে জনক ম্যাট স্টুয়ার্টের বিরুদ্ধে মিথ্যে সাক্ষ্য দেয়ায় কোর্ট তাহাকে হত্যার দায়ে অভিযুক্ত করিয়াছে। এই স্বীকারোক্তি এমেট জ্যাকসন ওরফে এমেট শেফার স্বেচ্ছায় ও স্থানে করিয়াছে। এই ক্ষেত্রে তাহার উপর কোনো রকম অন্যায় চাপ প্রয়োগ করা হয় নাই এবং সে ঈশ্বরের নামে শপথ করিয়া নিম্নোক্ত বক্তব্য প্রদান করিয়াছে। তাহা এইরূপ: সেই দিন যে সময় লুইস কার্লসন নামে এক ব্যক্তিকে সামিট প্যারি রেঞ্জ বা বার্নট করালে গুলি করিয়া হত্যা করা হয়, সেই দিন সেই একই সময়ে এমেট জ্যাকসন ওরফে এমেট শেফার ঘটনাস্থল থেকে 20 মাইল দূরবর্তী অ্যাসপেন ক্রিকের আপার বিচে ম্যাট স্টুয়ার্টের সাথে ছিল। তারা উভয়েই ব্যবসা সংক্রান্ত আলোচনা করিতেছিল উল্লেখিত সময়ে। ইহাতে প্রতীয়মান হয় যে লুইস কার্লসনকে হত্যার সময়ে ম্যাট স্টুয়ার্টের পক্ষে উক্ত স্থানে উপস্থিত থাকা সম্পূর্ণ অসম্ভব ছিল, বিধায় সে কোনো মতেই উক্ত অপরাধের অপরাধী হইতে পারে না। এই জবানবন্দির সত্যতা সম্পর্কে সম্পূর্ণরূপে নিশ্চিত হইয়া আমি সিল ও মর্যাদা বলে আমি ইহাকে এত দ্বারা প্রত্যয়ন করিতেছি। স্বাক্ষর অ্যান্ড্রিউ ম্যাকলিন, ইউএস মার্শাল। জাজ হেনরির পড়া শেষ হতে স্যান জেরি স্বস্তির গভীর নিঃশ্বাস ছেড়ে স্টুয়ার্টের দিকে তাকালো। হুগো বার্নেট নড়ে উঠল। খুব বেশি রকম সহজ সরল স্টেটমেন্ট জাজ। স্টুয়ার্ট কোনো অসৎ লয়ারকে ঘুষ দিয়ে কাজটা করিয়ে থাকতে পারে। অসম্ভব, দীর্ঘ কণ্ঠে বলল হেনরি। এই ডকুমেন্টের আইনগত নির্ভরযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হবে স্রেফ নির্বুদ্ধিতা। কারণ অ্যান্ড্রিউ ম্যাকলিনকে দীর্ঘদিন থেকে চিনি আমি। বহুবার বহু অফিসিয়াল ও ব্যক্তিগত কাজে তার সাথে চিঠিপত্র বিনিময় হয়েছে আমার। কাজেই আমি তার হাতের লেখা আর এই সিল দুটোই খুব ভালো চিনি। কিন্তু এমেট শেফার মিথ্যে সাক্ষী দেয়ার কথা কেন স্বীকার করতে গেল? তর্ক জুড়ে দিল শেরিফ। এতে তার লাভ কি? লোকটার সাথে আমার কখনোই ব্যক্তিগত কোনো সম্পর্ক ছিল না, স্টুয়ার্ট বলে উঠল। কাজেই বন্ধুত্ব বা শত্রুতা সেসব স্বাভাবিকভাবেই ছিল না। তার সাথে যখন আমার দেখা হয় সে তখন টু রিভার্সের মার্শাল ম্যাকলিনের কাস্টাডিতে। একটা কেসের ব্যাপারে তাকে গ্র্যান্ড সিটিতে নিয়ে যাচ্ছিল মার্শাল। পুরানো এক ট্রেন ডাকাতির কেস। সে হয়তো ভেবেছে আমার ব্যাপারে দেয়া মিথ্যে সাক্ষীর ব্যাপারটা স্বীকার করলে মার্শাল গ্র্যান্ড সিটি কোর্টকে তার শাস্তি লঘু করতে অনুরোধ জানাবে, তাই করেছে। ঠিক মাথা জাগালো জাজ।
এরকম একটা ঘটনা আমার কোর্টেও ঘটেছিল একবার। এক অপরাধের শাস্তি কমাতে আগের এক কুকর্মের কথা নিজে থেকে স্বীকার করেছিল এক লোক। স্টুয়ার্টের দিকে তাকালো জাজ। এই লোক তাহলে মিথ্যে সাক্ষী বা দিয়েছিল কেন তোমার বিরুদ্ধে? হয়তো কেউ টাকা খাইয়েছে তাকে, ম্যাট বলল। যখন জানলাম সে কোর্টে আমার বিরুদ্ধে বলেছে, তখনই ঠিক করলাম জেল ভেঙে পালিয়ে গিয়ে লোকটাকে ধরব, সত্যি কথাটা বের করব তার মুখ থেকে। সে রাগ করল যুবক। এছাড়া কোনো উপায় ছিল না আমার। মিস্টার স্টুয়ার্ট, কিছুক্ষণ পর বলল জাজ হেনরি, লুইস কার্লসনের হত্যার সাথে তোমাকে কেন জড়ানো হলো? তার সাথে প্রকাশ্যে কখনো মারপিট হয়েছে তোমার, যাকে কেন্দ্র করে তৃতীয় কেউ ফায়দা লোটার চেষ্টা করেছে? আমার দীর্ঘ বিশ্বাস তাই ঘটেছে, জাজ শান্ত কণ্ঠে বলল ম্যাট। রেঞ্জ বাউন্ডারি নিয়ে একবার লস পোল বারে তার সাথে তর্কাতর্কি হয় আমার। কিছুটা হাতাহাতিও হয়েছিল। খানিক ইতস্তত করল সে। এবার কি জাজ? মুক্তি, দীর্ঘ কণ্ঠে বলল হেনরি। খুনের দায় থেকে মুক্তি দেয়া হলো তোমাকে। এরপর এরকম এক ডকুমেন্ট দেখার পর কোনো কোর্টই তোমাকে মুক্তি দিতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। কিন্তু আমি এখনো পুরোপুরি সন্তুষ্ট হতে পারিনি, দুর্বল গলায় বলল শেরিফ। মনে হয় নতুন করে তদন্ত। বোকার মতো কথা বলো না, শেরিফ বাধা দিল জাজ। এরপরও আপত্তি জানালে তোমার সততা নিয়ে হয়তো প্রশ্ন জাগবে আমার মনে। নীল চোখ জ্বলছে হেনরির। বজ্রপাতের মতো আওয়াজ বেরোচ্ছে গলা দিয়ে। আমি ধরে নেব এসবের মধ্যে অফিসিয়াল নয়, ব্যক্তিগত কোনো মতলব আছে তোমার। এই মুহূর্তে ম্যাট স্টুয়ার্ট সব ধরনের অভিযোগ থেকে মুক্ত। বুঝতে পেরেছ তুমি? মাথা ঝাঁকালো শেরিফ। কিন্তু জেল ভেঙে পালানোর সময় আমার ডেপুটিকে মারধর করেছে লোকটা। তাছাড়া আমাকেও অস্ত্রের মুখে এখানে নিয়ে এসেছে। এই দুই অভিযোগ থেকেও মুক্ত। তার সাথে অবিচার হয়েছে। সেটা সংশোধন করতে এসব করতে হয়েছে লোকটাকে। কাজেই আমার মনে হয় এই দুই অভিযোগ থেকেও মুক্তি দেয়া যায়। তুমি এখন যেতে পারো শেরিফ। এক মিনিট জাজ, ম্যাট বলে উঠল। আরেকটা কাজ বাকি আছে। কি? অ্যারেস্ট হওয়ার সময় আমার জিন্সের পকেটে $450 আর কিছু খুচরো সেন্ট ছিল। শেরিফ রেখে দিয়েছিল ওগুলো। আমি ফেরত চাই টাকাটা। 455 হলেই চলবে। আমি এ ঘটনার সাক্ষী, স্যানজেরি বলল। টাকাটা ক্যাটল ডিলের। লাইন ডেট উইলার ওকে দেওয়ার জন্যে আমাকে দিয়েছিল। শেরিফের দিকে তাকালো জাজ। কি বলার আছে তোমার শেরিফ? সে রাগ করল লোকটা। টাকা অবশ্যই ফেরত পাবে সে। আমি চোর নই। যে কোনো মেজর অ্যারেস্টের সময় গ্রেপ্তারকৃতের পকেটের সব কিছু বের করে রাখার আইন আছে। আলামত হিসেবে কোর্টে দাখিল করা হয় সেসব। কাল সকালেই আসবো আমি টাকাটা নিতে, ম্যাট বলল। জেরি দরজা মেলে ধরতে বেরিয়ে গেল শেরিফ। এটা আমার বিচারক জীবনের নতুন এক অভিজ্ঞতা হয়ে থাকলো, জাজ বলল। আজকের সন্ধেটাও। এরকম সন্ধ্যের পর চাউকে নতুনভাবে চালু করতে একটুখানি পান না করলে চলছে না, উৎসাহের সাথে বলল জেরি। জাজ, আমাদের সাথে যোগ দিচ্ছ তো? হ্যাঁ, তাতে আমার আপত্তি নেই, হেনরি জবাব দিল। কারো বেলায় ঘটে যাওয়া অবিচারকে সংশোধন করতে পারার মুহূর্তকে উদযাপন করাই উচিত। এক পেগ পান করল হেনরি, কিন্তু জেরিকে দ্বিতীয়বার তার জন্যে বোতল তুলে ধরতে দেখে মাথা নাড়ল। ধন্যবাদ, আর না।
দুই কঠোর চোখে কৌতুক ফুটল তার। মিসেসের কাছে ধরা পড়ে যাব। বাইরে পান করলে এক পেগে আপত্তি করে না ও, বেশি হলে করে। লুকিয়ে চুরিয়ে এক আধবার চেষ্টা করেছিলাম, কিন্তু গিন্নির ক্রস এক্সামিনেশনে ধরা পড়ে যেতে হয়েছে শেষ পর্যন্ত। স্টুয়ার্টের দিকে ফিরল সে। কোর্টের রেকর্ড সংশোধন করার জন্যে চিঠিটা আপাতত আমার কাছে থাকলো, পরে ফেরত পাবে। কংগ্রাচুলেশন স্যার, তুমি অব্যাহতি পাওয়ায় আমিও তোমার মতোই খুশি হয়েছি। এবার যেতে হবে আমাকে। ছোটোখাটো মানুষটা বেরিয়ে যেতে বন্ধুর দিকে ফিরল ম্যাট। জেরি, তোমরা দুজনে মিলে মানুষের প্রতি আমার আস্থা কিছুটা ফিরিয়ে এনেছো বলে ধন্যবাদ। হাত নাড়ল জেরি। ওসব বাদ দাও, এরপর কি করতে চাও তাই বলো। আড়মোড়া ভাঙল স্টুয়ার্ট। লম্বা হাই তুলল। এখন ঘুমোতে যাওয়া ছাড়া আর কিছু ভাবছি না। নিজের গ্লাসে পানীয় ঢালল শ্যান জেরি। কাল কি করবে? কাল? হ্যাঁ কাল। অতীতে যা যা আমার নিজের ছিল সব কিছুর উপর আবার অধিকার প্রতিষ্ঠা করব আমি কাল থেকে। সেটা খুব সহজ কাজ হবে না ম্যাট। হাতের তালুর আঘাতে বোতলের মুখের মধ্যে সিপি সেধিয়ে দিল সে। গত 1 বছরে জমি আর ক্যাটল মালিকরা অনেক ক্ষমতাশালী হয়ে উঠেছে। প্রতিপক্ষ এখন দুর্বল। অতীতেও কে হুপারের অধীনে টাপ আউটফিট ছিল। এখনকার দুর্ধর্ষ হুপার নরম মনের ভদ্রলোক ছিল বর্তমানের বস রজার লোগানের তুলনায়। তাছাড়া শেরিফ হুগো তার পক্ষে কাজ করে। তুমি তার তরফ থেকে কোনো সহায়তাও পাবে না। পাবো বলে আশাও করিনি, স্টুয়ার্ট বলল। এর মধ্যে ব্রুস লুকাসকে দেখেছ কখনো? খুব কম। কি করে সে? পুরানো আউটফিটগুলোর একটার সাথে না হয় অন্যটার সাথে আছে। এখন এটা তখন ওটা করে বেড়াচ্ছে। কিন্তু দিনকাল ভালো যাচ্ছে না ওদের। হ্যান্স আর গার্ড কান্ট্রি ছেড়ে পালিয়েছে। বুড়ো অ্যালেক উইলসন যায়। জেনি হিকারসন, পিট ব্ল্যাক আর জ্যাক মুরল্যান্ড আছে এখনো, তবে তেমন একটা দেখা যায় না তাদের। পিট সিমন্স একমাত্র ভালো আছে। অবশ্য যত বাজে জায়গাতেই থাকুক সব সময় ভালোই থাকে বেটা। এখন চিত্র কাপিল কান্ট্রিতে আছে, স্টারভেশন রেঞ্জে। কিছু ভাবল স্টুয়ার্ট। এখনো পরস্পরের সাথে লড়াই করে লোকগুলো? 6 কি 8 মাস আগে করেছে শুনেছি, জেরি বলল। এখনকার খবর জানি না, তবে মানে বলো। তাদের ধারণা আমি তাদের সাথে অন্যায় করেছি। হ্যাঁ করেছি, কিন্তু মানুষ তো বদলায় না। অবশ্যই অবশ্যই। ডেস্কের ডয়ার থেকে পাইপ বের করে তাড়াতাড়ি ধরালো জেরি। ম্যাট, তোমাকে পরামর্শ দিতে চাই আমি, কিন্তু তবু বলতে বাধ্য হচ্ছি। দ্য সামিট অ্যান্ড ক্যাটল কোম্পানির সাথে লড়াই করে তোমার জয়ী হওয়ার কোনো চান্স দেখি না আমি। তোমার একার তুলনায় ওদের সম্মিলিত শক্তি সব দিক থেকে অনেক বেশি। রুমের মধ্যে পায়চারি করতে শুরু করলো ম্যাট, চিন্তিত। এখন কি করা উচিত আমার? নিজের রেঞ্জ, নিজের ক্যাটলের দাবি ছেড়ে দেয়া? যার পিছনে জীবনের 10টি বছর কেটে গেছে আমার, একদল চোরকে সেসব বিনা পয়সায় দিয়ে দেয়া? আর কোথাও গিয়ে ফের নতুন করে জীবন শুরু করা? লড়াই করে যেখানে জয়ের কোনো সম্ভাবনা নেই সেখানে লড়তে গিয়ে সময় নষ্ট না করে সেটাই বরং করা ভালো ম্যাট। শান্ত কণ্ঠে বলল শ্যান জেরি। তোমার জন্যে একটা কাজের ব্যবস্থা করে রেখেছি আমি। ফেইটিং ব্যবসা বিক্রি করতে চাইছে গার্ডেনভিলের ওয়াল্ট হ্যালি।
তুমি যদি আমার পার্টনার হতে চাও ওটা কিনে নেব আমি। ভালো চালু ব্যবসা। কিন্তু আমি চিনি কেবল ক্যাটল, জেরি ম্যাট বলল। ফেইট লাইন সম্পর্কে কিছুই জানি না আমি। ওটা কোনো সমস্যা নয়। তাছাড়া এ কাজে লড়াই করে হেরে যাওয়ার কোনো ঝুঁকি নেই। নিশ্চিত লাভ হবে। প্রস্তাবটার জন্যে ধন্যবাদ জেরি, কিন্তু আমি দুঃখিত। গত একটা বছর পালিয়ে পালিয়ে বেরিয়েছি আমি। তখনই প্রতিজ্ঞা করেছি যদি এই ফাঁদ থেকে মুক্ত হতে পারি তাহলে এমন ব্যবস্থা করব যাতে আর কখনো পালিয়ে বেড়াতে না হয়। কাজেই হার হোক বা জিত আমি লড়বই। চাউনি শুরু হয়ে গেল স্টুয়ার্টের। কঠিন হয়ে উঠল চেহারা। চোয়ালের হার দীর্ঘ হয়ে ফুটে উঠল। আবার বলতে শুরু করল সে, ফলাফল যাই হোক আমি পিছিয়ে আসতে রাজি নই। দুগাদ সংকুচিত করে দীর্ঘ শ্বাস ছাড়ল জেরি। আমার ভয় ছিল তুমি এই করবে। 1 বছরে তুমি অনেক বদলে গেছো ম্যাট। তোমার চেহারায় একটা কিছু দেখতে পাচ্ছি আমি, যা আগে ছিল না। হ্যাঁ, বদলে গেছি আমি। মাথা ঝাঁকালো জেরি। সব মানুষেরই আলাদা আলাদা পথ আছে। মনে হয় তার সেই পথেই চলা উচিত। তবে একটা কথা মনে রেখো ম্যাট, যদি কখনো আমাকে প্রয়োজন পড়ে তোমার, দেরি না করে চলে এসো। আমি আমার সাধ্যমতো করব। এখন ঘুমোতে যাও। মনে হচ্ছে খারাপ অবস্থায় নিজের মধ্যে নেই তুমি। 3 এলিট থেকে বেরিয়ে এসে কোর্ট হাউজে যাবে বলে পা চালালো ম্যাট। পুরো এক রাতের টানা নিশ্চিত ঘুম দিয়ে উঠে ভরপেট নাস্তা খেয়ে পুরোপুরি তরতাজা বনে গেছে সে। জিভে এখনো লেগে রয়েছে শেষ কাপ কফির স্বাদ। তার সাথে যোগ হয়েছে দিনের প্রথম সিগারেটের সুগন্ধ। খুব ভালো লাগছে। বহু বহু মাস এই ভালো লাগা থেকে বঞ্চিত ছিল ম্যাট। রন জনসন তার স্টোর খুলে বাইরে তাকালো। পরক্ষণে খাড়া হয়ে গেল ওকে দেখে। ম্যাট উদ্বিগ্ন চোখে রাস্তার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত নজর বুলিয়ে নিল সে চকিতে। ম্যান, সরে পড়ো, জলদি গা ঢাকা দাও। হাসলো ম্যাট। কোনো দরকার নেই রন, তবু মনে করিয়ে দেওয়ার জন্যে ধন্যবাদ। একটু পর আসছি তোমার স্টোরে, কিছু কেনাকাটা আছে। হতভম্ব চিন্তিত লোকটাকে পেছনে ফেলে এগিয়ে চলল। দেখল গোল্ডেন হর্ন হোটেলের মেইন ডোর খোলা। এন্ট্রান্স ঝাড়ু দিচ্ছে এক সোয়াম্বার। রাস্তার অন্যদিকে দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে আছে ডার্ক স্যুট পরা এক লোক। দাঁতের ফাঁকে চুরুট জ্বলছে তার। কাজ দিয়ে যাওয়ার সময় লোকটাকে ভালো করে দেখল স্টুয়ার্ট। লোকটাও তাকালো তার দিকে। ফ্যাকাশে মসৃণ চেহারা লোকটার।